আসসালামু আলাইকুম। আমি কাজী দিদার হোসেন, সহকারী শিক্ষক, ওয়েজারমন্ডি ইসু হাই স্কুল। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা আবারও অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা নবম এবং দশম শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা আজকে এই ক্লাসের কিছু মৌলিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি খুব ভালো করে খেয়াল করবে। দুতরফা দাখিলা পদ্ধতি, আমরা প্রথমে ধারণা সম্বন্ধে একটু জেনে নেব। ধারণা: সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান সমূহে হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত এবং পরিচিত। আসলে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং নির্ভরযোগ্য পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্য পরিমাপযোগ্য, প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। প্রত্যেকটা লেনদেনের দ্বৈত সত্তা প্রকাশ করা হয়। এখানে দ্বৈত সত্তা বলতে আমরা যেটি বুঝি ডেবিট এবং ক্রেডিট, এবং প্রত্যেকটা লেনদেন দুটি পক্ষ থাকে। কটি পক্ষ থেকে? দুটি পক্ষ। ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই। আসলে ব্যবসার যদি তুমি সঠিক কোনো ফলাফল জানতে চাও এবং প্রকৃত আর্থিক অবস্থার তুমি যদি জানতে চাও, তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি কোনো বিকল্প নেই। এই দুতরফা দাখিলা পদ্ধতি যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি। 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন। আসলে ইতালির যে গণিতবিদ ছিল তার নাম হচ্ছে কি? লুকা প্যাসিওলি। উনি 1494 খ্রিস্টাব্দে এটা কি করে? বর্ণনা করে। উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তার কথা উল্লেখ করা হয়েছে। এই পদ্ধতিতে কি করা হয়েছে? প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। প্রতিটি লেনদেনে দুই বা ততোধিক হিসাবকার থাকে। প্রত্যেকটা লেনদেনে দুই অথবা তার অধিক কি থাকে? লেনদেন থাকে, হিসাবকারগুলো করে থাকে। এই হিসাবকারগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয়। একটি হলো ডেবিট এবং অপরটি হলো ক্রেডিট। আসলে আমরা যখন প্রতিটি লেনদেন করি, প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। একটি পক্ষ গ্রহণ করে আরেকটি পক্ষ প্রদান করে। আমরা একটু ছকের মাধ্যমে দেখি যে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। ডেবিট এটা হচ্ছে সুবিধা গ্রহীতা, সুবিধা গ্রহীতা। যে সুবিধা গ্রহণ করে তাকে আমরা কি বলি? ডেবিট বলি। আর ক্রেডিট বলতে সুবিধাদাতা, যে সুবিধা দিয়ে থাকে তাকে আমরা কি বলি? ক্রেডিট বলে থাকি। আর এই পদ্ধতি অনুসরণ করলে, যেটি সবসময় আমরা জেনে থাকি যে এই পদ্ধতিতে প্রতিটি হিসাবে মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হবে। অর্থাৎ প্রত্যেকটি হিসাবে ডেবিট খাতের যে পরিমাণ দাঁড়াবে এবং ক্রেডিট পাশের পরিমাণ সবসময় কি হবে? সমান হবে। আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে হিসাব। আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের হিসাব কত প্রকার। আমাদের হিসাব হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। সেগুলো কি কি? প্রথম হচ্ছে সম্পদ হিসাব, তারপর হচ্ছে দায় হিসাব, তারপর হচ্ছে আয় হিসাব, তারপর ব্যয় হিসাব, তারপর মালিকানা সত্ত্ব হিসাব। আমাদের এই হিসাবগুলো যদি জানা থাকে কোনগুলো কোন হিসাব, তাহলে আমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। আমরা একটু ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আসলে এই সূত্রটা বেশি প্রযোজ্য হয়, এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলি: সম্পদ হিসাব, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সম্পদ ডেবিট করতে হয়, সম্পদ যদি হ্রাস পায় সে সম্পদকে ক্রেডিট করতে হয়। অর্থাৎ সম্পদ যদি বাড়ে তাহলে সে সম্পদকে ডেবিট করব, আর সম্পদ যদি কমে যায় সে সম্পদকে ক্রেডিট করব। দায় হিসাব, দায় যদি বৃদ্ধি পায় সে দায়কে ক্রেডিট করতে হয়,
আর দায় যদি হ্রাস পায় তাকে কি করতে হয়, ডেবিট করতে হয়। অর্থাৎ দায় যদি বেড়ে যায় তখন সে দায়কে ক্রেডিট করে দিতে হবে, আর দায় যখন কমে যাবে তখন সে দায়কে ডেবিট করে দিতে হবে। আয় হিসাব, আয় যদি বৃদ্ধি পায় তাহলে সেই আয়কে ক্রেডিট করতে হবে, আর আয় যদি হ্রাস পায় সেটাকে ডেবিট করতে হবে। অর্থাৎ আয় যদি বৃদ্ধি পায় তাকে ডেবিট করব, আর আয় যদি হ্রাস পায় তখন সেটাকে কি করব, ক্রেডিট করে দিব। সরি, আয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে ক্রেডিট করতে হবে, এবং আয় যদি হ্রাস পায় সেটাকে ডেবিট করতে হবে। ব্যয় হিসাব, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেই ব্যয় ডেবিট, এবং ব্যয় যদি হ্রাস পায় সে ব্যয় ক্রেডিট। মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় সেটাকে ক্রেডিট করতে হয়, আর মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় সেটাকে ডেবিট করতে হয়। অর্থাৎ মালিকানা সত্ত্ব যদি বেড়ে যায় তখন মালিকানা সত্ত্ব হিসাবকে ক্রেডিট করতে হবে, আর মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তখন সেটাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে আমরা এই পাঁচটা হিসাবে এই যে নিয়মটা সেটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের অঙ্ক করতে সুবিধা হবে। আর আমরা নিশ্চয়ই জানি সম্পদের নাম হচ্ছে, সম্পদ হচ্ছে অ্যাসেট, আর দায় হচ্ছে লায়াবিলিটিস, আয় হচ্ছে রেভিনিউ, ব্যয় হচ্ছে এক্সপেন্সেস, আর মালিকানা সত্ত্ব হচ্ছে ইংরেজিতে বলে ইকুইটিস। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি খুব সংক্ষেপে খুব মৌলিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি। এই দুই দফা দাখিলা পদ্ধতির মৌলিক বিষয়গুলো তোমরা একটু খেয়াল করবে এবং বাসায় পড়বে, এবং এই ছকটা একটু, বিশেষ করে ছকটা একটু মুখস্থ করবে। আগামী ক্লাসগুলোতে আমরা এই দুই দফা দাখিলা পদ্ধতির অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোকে আমার সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।